আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্তচিরি চৈত্র মাস উপন্যাসের পর্ব 20। লিখেছেন মম সাহা, পাঠ করছি আমি জাহারা সুলতানা। হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছেন। কখনো গেয়েছেন মানুষটার বখাটে হওয়ার গল্প, কখনো তিনি সুর তুলেছেন বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতিতে ঝেড়ে ফেলতে চাইলেন। চোখ টকটকে লাল, মুখে অবহেলার চাপদাড়ি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার উপরে রাখলেন। পকেট থেকে তার অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করে দুই ঠোঁটের মাঝে চেপে ধরলেন। দিয়া সেলাই জ্বালানোর মুহূর্তে কেউ এসে ছো মেরে টেনে নিল ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা। বাহার ভাই অবাক এবং বিরক্ত হলেন। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তাকে বরাবরই বিরক্ত করে। সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। বাহার ভাই কপাল কুঁচকে সিগারেট ছো মারা ব্যক্তিটার দিকে তাকাতে বিরক্তিতে চ উচ্চারণ করলেন। অধৈর্য কণ্ঠে বললেন, এসব কেমন আচরণ তোমার? চিত্রা ততক্ষণে সিগারেটটা হাতের মুঠোয় ভরে নিয়েছে। দুষ্টু হেসে বলল, এমন আচরণই করা উচিত আপনার সাথে। বখাটেপনা ছাড়েন তো এবার। আর কত বখাটে হবেন? এখন তো অন্তত থামুন। কেন, জেল খেটেছি বলে বখাটেপনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বখাটে না হলে প্রায় পিষে যাবে তোমাদের মতন বড় লোকেরা। বাহার ভাইয়ের তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে এ যেন অন্য এক বাহার ভাইয়ের আগমন। বাহার ভাই তো এমন ছিলেন না। চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে না বাহার ভাই, আপনি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনিই বলেছি, সিগারেট তো ক্ষতিকর, তাই। মানুষের চেয়ে কমই ক্ষতিকর। মানুষের সঙ্গেই ছাড়তে পারলাম না, আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু। এরে ছাড়বো কিভাবে? চিত্রা গো ধরল। আজ সে পণ করেছে বাহার ভাইকে আর সিগারেট ধোঁয়া উড়াতে দিবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহার ভাইয়ের বিরক্তি ভাব তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও দিলেন না। পকেট থেকে তিনি বিনা বাক্য ব্যয়ে আরও একটা সিগারেট বের করলেন। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেলেন। ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল বাহার ভাইয়ের। তার সবচেয়ে প্রিয় গিটারখানা সেই রাগবশত ছুঁড়ে মারলেন ছাদের মেঝেতে। ঝনঝনানির শব্দে ভেঙে চুরে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। জীবনে এমন অবাক মেয়েটা যেন কখনো হয়নি। বাহার ভাই কেবল গিটার না, ভেঙে দিলেন স্বয়ং চিত্রাকেও। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিত্রার চিত্তের এক একটা ভাঙ্গা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাহার ভাই। বাহার ভাই যেন এই ডাক্তার অপেক্ষাতেই ছিলেন। ডাক্তার সাথে সাথে তিনি খেকিয়ে উঠলেন। ভয়ঙ্কর রকমের ধমক দিয়ে বললেন, একদম আমায় আটকাতে আসবে না, মেয়ে, জ্বালিয়ে দেব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম কি না বলো? তবু আমার ব্যাপারে নাক গলানোর সাহস কীভাবে হলো তোমার? দুই একদিন হেসে কথা বলেছিলাম বলে কি মাথা কিনে নিয়েছো? ভদ্রতা দেখিয়েছি, সেটা সহ্য হয় না, তাই না? শালা শান্তি দিল না এই মানুষ জাতি। কথা শেষ করে নিজের চিলেকোঠার ঘরখানাতে চলে গেলেন। গিয়েই সশব্দে দরজা আটকিয়ে ফেললেন। চিত্রা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যি অতিমাত্রার অধিকার ফলিয়ে ফেলেছে। তাই বলে এমন আচরণ করবেন বাহার ভাই? অষ্টাদশীর হৃদয় তোলপাড় করে অভিমান জমল। চোখে টলমল করল অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাদ মানল না সেই অশ্রুকণাগুলো। অঝোর ধারায় ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছেন। এই ব্যাপারটা তাকে যতটা না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দেওয়ার বিষয়টা। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। সিগারেট আর গিটার মানুষটা কখনো হাতছাড়া করেননি, যেন সাক্ষাৎ প্রাণ ভ্রমরা এখানে। অথচ সেই গিটারের আজ বিধ্বস্ত অবস্থা। তাও কিনা বাহার ভাই নিজে করেছেন। অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নেত্রযুগল। চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল। বাহার ভাইয়ের দিকে সে আর ফিরে চাইবে না। পাষণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশা পুরুষ। হসপিটালের করিডোরে নতুন একটি দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের উপর ঝিলিক দিয়ে উঠছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগম নিজের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছেন কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিলেন তিনি। সূর্যের তেজ বাড়ল, শরীরে অবসাদটা কিঞ্চিত কাটল, সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো কড়া পারফিউমের ঘ্রাণ পেতে চোখ খুলে তাকালেন তিনি। কাঙ্ক্ষিত মানুষটাকে এই সময় দেখে ভড়কেও গেলেন কিছুটা। বিস্মিত কণ্ঠে বললেন, আমজাদ। কোট টাই পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসলেন। নরম কণ্ঠে বললেন, কেমন আছো অবনী?
অবনী বেগমের অভিমান হলো। এই কি প্রথম অবনী স্বামীর প্রতি অভিমানে মুখ ফুলালেন? হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথম এটা হলো। 40 অবনী অষ্টাদশী হয়ে উঠলেন নিমিষেই। মুখ ফুলিয়ে বললেন, এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইল? আমজাদ মাথা ঝুঁকালেন, বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গেছিলাম অবনী, না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চেরি কেমন আছে? চেরির কথা উঠতে অবনীর কান্না এলো। লেপ্টে গেলেন আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বললেন, আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ সওদাগর হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠতা আশা করেননি। সামান্য বিব্রত বোধ করলেন বোধহয়। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখি উঠো তো, মানুষ দেখছে। আমজাদের শেষ বাক্যে অবনীর বাঁধ ভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছেন এমন একটি ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলছে মানুষ দেখছে? আমজাদ! অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনীর পিছে পিছে থাকতেন। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলও বলতেন ছেলেটাকে। অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করতেন, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিতেন। কেমন বোকা বোকা ধাঁচের ছিলেন। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কী একটা যেন রান্না করতে দিয়েছিলেন, অবনীর ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিলেন। কই গেল সেই দিন? কই গেল সে বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ তিনি। গত কয়েক বছর আমজাদ দেশে যাননি, হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি এতদিন অবনীর। হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো? প্রশ্নরা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী ক্রন্দনরত ভাঙা কণ্ঠ নিয়ে বললেন, তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো।